আমরা আজ এমন এক ভূমির গল্প বলতে চলেছি যেখানে জন্ম নিয়েছিল পৃথিবীর অন্যতম প্রাচীন আর সমৃদ্ধ সভ্যতা। ভাবুন তো, এমন এক জায়গা যেখানে লেখা হয়েছিল বেদ, উপনিষদের মতো গভীর জ্ঞানের বই, কিংবা রামায়ণ মহাভারতের মতো বিশাল মহাকাব্য। যে মাটিতে জন্ম নিয়েছেন গৌতম বুদ্ধ, মহাবীর, এমনকি সম্রাট অশোকের মতো ব্যক্তিত্বরা। এই কথাটাতেই যেন পুরো ভারতের হাজার হাজার বছরের ইতিহাসটা ধরা দেয়। আজ আমরা সেই মহাকাব্যিক যাত্রার দিকেই ফিরে তাকাব, যেখানে একটা সভ্যতার জন্ম থেকে শুরু করে আজকের সুপার পাওয়ার হয়ে ওঠার এক অবিশ্বাস্য গল্প লুকিয়ে আছে। তো এই যে এত বড় একটা জার্নি, এর শুরুটা ঠিক কোথায়? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এক লাফে চলে যাই প্রায় ৫,০০০ বছর পেছনে, এক বিস্ময়কর নগর সভ্যতার কাছে। একবার কল্পনা করুন, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগের কথা, যখন মিশরে সবেমাত্র পিরামিড তৈরির কাজ চলছে। ঠিক সেই সময়ে কিন্তু ভারতীয় উপমহাদেশে গড়ে উঠছিল এক অসাধারণ নগর সভ্যতা। আমরা প্রায় মিশর বা মেসোপটেমিয়ার কথা বলি, তাই না? কিন্তু এই সিন্ধু উপত্যকার সভ্যতা ছিল তাদেরই সমসাময়িক। আর শুধু প্রাচীনই নয়, আয়তনেও ছিল বিশাল। এতটাই যে সেই সময়ের মিশর আর মেসোপটেমিয়ার মোট আয়তনের থেকেও এটা বড় ছিল। এই সভ্যতার আরেকটা নাম আছে, যেটা হয়তো আরও বেশি পরিচিত: হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। মানে প্রায় ১০০ বছর আগে ১৯২০ সাল নাগাদ মাটি খুঁড়ে এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। আর যা বেরিয়ে এলো তা ছিল মানব ইতিহাসের সবচেয়ে পরিকল্পিত আর উন্নত শহরগুলোর মধ্যে অন্যতম। ১২ লক্ষ বর্গ কিলোমিটার। মানে এটা কিন্তু শুধু দুটো শহর নয়, বরং এক বিশাল সভ্যতা। আজকের পাকিস্তান, পশ্চিম ভারত, এমনকি আফগানিস্তানের কিছু অংশ জুড়ে লক্ষ লক্ষ মানুষের বাস ছিল এখানে। বলা যেতে পারে এটাই ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম সত্যিকারের নগরকেন্দ্রিক সভ্যতা। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? তাদের নগর পরিকল্পনা একেবারে আজকের দিনের আধুনিক শহরের মতো। গ্রিড সিস্টেমে সাজানো শহর, সোজা সোজা রাস্তা, পোড়া ইটের তৈরি বাড়ি, আর তাদের ড্রেনেজ সিস্টেম তো ছিল এক কথায় অবিশ্বাস্য, যা আজকের দিনের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কথাই মনে করিয়ে দেয়। তো এই অসাধারণ শহরগুলোতে কারা থাকত? তাদের জীবন কেমন ছিল? আসলে তাদের মূল ভিত্তি ছিল কৃষি। বিশেষ করে তুলা উৎপাদনে তারা ছিল পথিকৃৎ। ইতিহাসে প্রথম আধুনিক মানের কাপড়ের ব্যবহার কিন্তু এখানেই শুরু হয়। শুধু তাই নয়, তারা ব্যবসা বাণিজ্য করত। সুদূর মেসোপটেমিয়ার সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে, যেখানে সোনা আর দামি পাথর রপ্তানি হতো। মহেঞ্জোদারোতে যে বিশাল স্নানাগার বা গ্রেট বাথ পাওয়া গেছে, সেটা দেখলেই বোঝা যায় তাদের জীবনযাত্রা কতটা সংগঠিত ছিল। মনে করা হয় এটা হয়তো কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান বা সামাজিক মেলামেশার কেন্দ্র ছিল। মানে হাজার হাজার বছর আগেও তারা পরিচ্ছন্নতা আর নগর জীবনের গুরুত্ব খুব ভালোভাবেই নুচত। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে: এত উন্নত, এত গোছানো একটা সভ্যতা হঠাৎ করে হারিয়ে গেল কেন? এটাই কিন্তু সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য। এর একটা বড় কারণ হল আমরা তাদের ভাষা পড়তে পারি না। প্রায় ৪০০টা চিহ্ন দিয়ে তৈরি তাদের লিপির অর্থ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। ভাবুন তো, তাদের সাহিত্য, ধর্ম, রাজনীতি সবকিছু একটা তালার পিছনে বন্ধ হয়ে আছে, যার চাবিটা আমরা আজও খুঁজে পাইনি। তাহলে আখের কি এমন হয়েছিল যে এত বড় একটা সভ্যতা পুরোপুরি বিলীন হয়ে গেল? গবেষকরা এর পিছনে বেশ কয়েকটা সম্ভাব্য কারণের কথা বলেন। হতে পারে নদীর গতিপথ বদলে গিয়েছিল, কিংবা বড় কোনো ভূমিকম্প বা বন্যা হয়েছিল। আবার বাণিজ্যে মন্দা আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। একটা আর্য আক্রমণের তত্ত্বও আছে, যদিও সেটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক বিতর্ক রয়েছে। আসল কারণ যাই হোক না কেন, খ্রিস্টপূর্ব ১৯০০ সালের দিকে এই জমজমাট শহরগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। সিন্ধু সভ্যতার শেষ মানেই কিন্তু উপমহাদেশের ইতিহাসের শেষ নয়, বরং একটা অধ্যায় শেষ হওয়ার সাথে সাথেই শুরু হচ্ছিল আর একটা নতুন অধ্যায়। ভারতীয় ইতিহাসে এই নতুন পর্বটার নাম বৈদিক যুগ, যা শুরু হয়েছিল মোটামুটি খ্রিস্টপূর্ব ১৫০০ সাল নাগাদ। এই সময়েই উপমহাদেশে এক নতুন জনগোষ্ঠীর আগমন হয়। ইন্দো ইউরোপীয় ভাষাভাষী এই গোষ্ঠী নিজেদের আর্য বলত। ঐতিহাসিকদের ধারণা তারা মধ্য এশিয়া থেকে এসছিল। তারা ছিল মূলত পশুপালক, ঘোড়ায় চড়তে আর যুদ্ধ করতে পারদর্শী, আর তাদের ভাষা ছিল সংস্কৃতের এক প্রাচীন রূপ। এই নতুন মানুষগুলো ভারতীয় সভ্যতাকে অনেক কিছু দিয়েছে। তবে তাদের সবচেয়ে বড় অবদান কি ছিল জানেন? সেটা হলো বেদ। বেদ শব্দটার মানেই হল জ্ঞান, আর এই গ্রন্থগুলোই ছিল তখনকার সমাজ, ধর্ম আর জীবনযাত্রার এক জীবন্ত দলিল। মূলত ৪টে প্রধান বেদ আছে। ঋগ্বেদ, যেটা অনেকটা দেবতাদের প্রশংসায় লেখা স্তবগানের বইয়ের মতো। যজুর্বেদ, যেখানে যজ্ঞের নিয়মকানুন লেখা।
সামবেদ হল সুর আর সঙ্গীতের মাধ্যমে উপাসনার কথা, আর অথর্ববেদে রয়েছে বিভিন্ন মন্ত্র থেকে শুরু করে চিকিৎসাবিদ্যার কথা। বৈদিক ধর্মটা ছিল প্রকৃতির খুব কাছাকাছি। যজ্ঞ বা অগ্নি উপাসনা ছিল এর কেন্দ্রবিন্দুতে। তারা প্রকৃতির বিভিন্ন শক্তিকে দেবতা হিসাবে পূজা করত। যেমন ইন্দ্র ছিলেন যুদ্ধ আর বজ্রের দেবতা, অগ্নি ছিলেন দেবতাদের কাছে মানুষের প্রার্থনা পৌঁছে দেওয়ার মাধ্যম, আর সূর্য ছিলেন জীবনের প্রতীক। এই সময় কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের শুরু হয়, সেটা হলো বর্ণ ব্যবস্থা। যদিও শুরুতে এটা ছিল কাজের উপর ভিত্তি করে একটা সামাজিক বিভাজন, যেমন ব্রাহ্মণরা ছিলেন পুরোহিত শিক্ষক, ক্ষত্রিয়রা যোদ্ধা, বৈশ্যরা ব্যবসায়ী আর শূদ্ররা শ্রমজীবী। কিন্তু সময়ের সাথে সাথে এই ব্যবস্থাটা জন্মভিত্তিক আর অনেক বেশি কঠোর হয়ে ওঠে। তো আমরা দুটো আলাদা সময়ের কথা জানলাম, একটা ছিল নগরকেন্দ্রিক, অন্যটা অনেকটাই গ্রামীণ আর পশুপালক ভিত্তিক। সিন্ধু সভ্যতা হারিয়ে গেলেও তার ছাপ কিন্তু পুরোপুরি মুছে যায়নি, আর বৈদিক যুক্ত ভারতীয় সংস্কৃতি, ধর্ম আর দর্শনের ভিতটাই তৈরি করে দিয়েছিল। এই দুয়ের মিশ্রণেই আসলে আজকের ভারত গড়ে উঠেছে। এটাকে বলা যেতে পারে এক গ্রেট সিনথেসিস বা মহান মেলবন্ধন। মানে বাইরে থেকে আসা ইন্ডো ইউরোপীয় জনগোষ্ঠীর আনা বৈদিক সংস্কৃতি আর সংস্কৃত ভাষার সাথে মিশে গিয়েছিল এখানকার স্থানীয় মানুষের কৃষিকৌশল আর নগর জীবনের ধারণা। একটা নতুন মিশ্র সংস্কৃতি তৈরি হয়েছিল। আজকের ভারতে আমরা যা কিছু দেখি তার অনেক কিছুরই শেকড় কিন্তু লুকিয়ে আছে সেই হাজার হাজার বছর আগে। কর্মফল বা পুনর্জন্মের মতো দার্শনিক ধারণা, শাস্ত্রীয় সঙ্গীত, আমাদের সামাজিক কাঠামো, এমনকি সংস্কৃত ভাষা, এই সবই সেই প্রাচীন যুগের উত্তরাধিকার। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা আর পরিচ্ছন্নতার ভাবনাও কিন্তু আজও আমাদের প্রভাবিত করে। শেষ প্রশ্নটা হলো হাজার হাজার বছর আগের সেই সভ্যতাগুলোর প্রতিধ্বনি, তাদের বানানো শহর, তাদের লেখা শ্লোক, তাদের দর্শন কিভাবে আজকের এই আধুনিক সুপার পাওয়ারের পরিচয়ের মধ্যে আজও বেঁচে আছে। তাদের ফেলে যাওয়ার সেই ভিত্তিই কি আজকের ভারতের আসল শক্তি? প্রশ্নটা রইল ভাবার জন্য।